Okay, good afternoon to all. All of you are welcome to my class. Today's topic is the momentum. Fine, especially the linear momentum. So let's continue. মোমেন্টাম মোমেন্টাম মানে বাংলায় আমরা যাকে বলি ভরবেগ। ঠিক আছে, এখন ভরবেগ মানেটা কি না, কোনো বস্তুতে তুমি শব্দটার মধ্যেই দেখতে পাচ্ছ, শব্দটার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে ভরবেগ। তার মানে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে এই যে রাশি ভরবেগ, মোমেন্টাম বা ভরবেগ, এটা হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ভৌত রাশি। তো এই যে ভরবেগ রাশি, এর মধ্যে দুটো রাশি মূলত ঢুকে আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ। তাহলে ভরবেগ কাকে বলবো না, ভরবেগ হচ্ছে কোনো বস্তুতে ভর এবং বেগের সমন্বয়ে যে গতির সৃষ্টি হয় তাকেই ভরবেগ বলে। ঠিক আছে, তাহলে এই ভরবেগ বা মোমেন্টাম, এই কোয়ান্টিটিটা নিয়ে আজকে আমরা পড়ব। তো কি কি পড়ার বিষয় এখানে মূলত পড়ার বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে এর ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞা। 2 নাম্বার হচ্ছে এর ফর্মুলা। 3 নাম্বার হচ্ছে ডাইমেনশন। 4 নাম্বার হচ্ছে ইউনিট বা একক। আর 5 নাম্বার হচ্ছে কোয়ান্টিটি। সো অল আর ভেরি ইম্পর্টেন্ট। ফাইন, যে কটা পয়েন্ট আমি লিখেছি প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা পয়েন্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মোমেন্টাম মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এর থেকে যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা কোশ্চেনই খুব হট কেক। ঠিক আছে, পরীক্ষার জন্য বিশেষত। তো ডেফিনেশন, তাহলে ডেফিনেশন আমরা কি জানলাম? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার ডেফিনেশন। ডেফিনেশন বলছে কোনো বস্তুতে ভর এবং বেগের সমন্বয়ে যে গতির সৃষ্টি হয়। ফাইন, যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। সাধারণত গতির সৃষ্টি আমরা জানি যে বেগের গতির সৃষ্টির জন্য যে ভৌত রাশিটি দায়ী সেটি হচ্ছে বেগ। কিন্তু কোনো বস্তুতে যখন ভর ও বেগ মিলিতভাবে কোনো গতির সৃষ্টি করছে, তখন তাকে আমরা ভরবেগ বলছি বা মোমেন্টাম বলছি। যেমন মনে করো, তুমি খুব যদি ভালো করে ওয়াচ করো তো দেখবে যে একটা লোডেড ট্রাক আর একটা এমটি ট্রাক, দুটো ট্রাক পাশাপাশি যাচ্ছে। তো এই দুটো ট্রাকের মধ্যে কোনো একটি ট্রাক যদি ধাক্কা মারে, তো কোন ট্রাকটি ধাক্কা মারলে বস্তুটি বেশি এফেক্টেড হবে? না, ডেফিনেটলি লোডেড ট্রাকটা যদি ধাক্কা মারে তাহলে কোনো বস্তু বেশি এফেক্টেড হবে। কেন? তুমি নিজের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখো, কোন একটি ভারী জিনিস, কোন একটি হালকা জিনিস তোমার দিকে ছুটে আসছে। যদি হালকা জিনিসটা তোমাকে ধাক্কা মারে, তুমি যতটা এফেক্টেড হবে তার থেকে বেশি এফেক্টেড হবে যদি কোনো ভারী জিনিস তোমাকে ধাক্কা মারে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে ভারী জিনিস ধাক্কা দেওয়ার কারণ কি না, ভারী জিনিস ধাক্কা দিলে বেশি এফেক্টেড কেন হচ্ছে? কারণ কোনো একটা জিনিস ভারী, তার পেছনে যে জিনিসটি তাই সেটি হচ্ছে বস্তুটির ভর বেশি, তাই সেটি বেশি ভারী। সুতরাং গতির সৃষ্টির ক্ষেত্রে বেগ যদি দায়ী হয়, বেগের পাশাপাশি ভরও দায়ী থাকছে। হ্যাঁ, তো এই জন্যই এই ভরবেগ রাশিটার প্রয়োজনীয়তা, যে কোনো বস্তুতে ভর এবং বেগের সাপেক্ষে, ভর ও বেগ এই দুটোকে মিলিয়ে যে গতির সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে ভরবেগ। ফাইন, তুমি যে কোনো দুটো উদাহরণ নেবে। ঠিক আছে, তুমি উদাহরণ নেবে একটা এমটি ট্রাক, একটা লোডেড ট্রাক। অর্থাৎ আমি বলতে চাইছি একটা হালকা জিনিস, একটা ভারী জিনিস, দুটো জিনিসের উদাহরণ নেবে। দুটো জিনিস তোমার দিকে ছুটে আসছে, একই বেগে ছুটে আসছে। কোন জিনিসটাতে তুমি বেশি এফেক্টেড হবে? ডেফিনেটলি যেটা ভারী জিনিস। কারণ কি? কারণ তার গতিতে তার ভরবেগ বেশি, কারণ তার ভর বেশি, ভারী মানে তার ভর বেশি, তার ভরবেগ বেশি, তাই তুমি বেশি এফেক্টেড হচ্ছ। তুমি খুব সহজে ভাবতে পারো, একটি ছোট্ট ডিল তোমার দিকে ছুটে আসছে আর একটি বড় পাথর তোমার দিকে ছুটে আসছে, একই বেগে দুজনকে ছোড়া হলো। কোন বস্তুর আঘাতে তুমি বেশি মানে আহত হবে? ছোট্ট ঢিলটার আঘাতে বেশি আহত হবে, নাকি ভারী পাথরটার আঘাতে বেশি আহত হবে? ডেফিনেটলি ভারী পাথরটার আঘাতে বেশি আহত হবে। কেন? দুজনেরই তো বেগ সেম ছিল না। দুজনের বেগ সেম ছিল ঠিকই, কিন্তু
যেটা ভারী পাথর তার ভর বেশি, তাহলে যেহেতু তার ভর বেশি সুতরাং তার ভর বেগটা বেশি, তাই আমি ভারী পাথরের আঘাতে বেশি আহত হব। ঠিক আছে, এটাই হলো মেন কথা। তার মানে আমি ডেফিনেশনে লিখতে পারি কোনো বস্তুতে ভর এবং বেগ, ভর এবং বেগ, ভর এবং বেগ এই দুটি কোয়ান্টিটি মিলিয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি করছে সেটাই হলো ভরবেগ। হ্যাঁ, তাহলে কোনো বস্তুতে গতির সৃষ্টি করতে গেলে বেগও যেমন রেসপন্সিবল, ভরও তেমন রেসপন্সিবল। আমি অনেকগুলো উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো বস্তুতে ভর এবং বেগ মিলিতভাবে যে গতির সঞ্চার করছে বা যে গতির সৃষ্টি করছে তাকেই আমরা বলি ভরবেগ। এটাই হলো ডেফিনেশন। নেক্সট হচ্ছে ফর্মুলা। ভরবেগের ফর্মুলা কি? দেখো পরের পয়েন্টে লেখা আছে ভরবেগের ফর্মুলা। ভরবেগের ফর্মুলা হচ্ছে দুটো রাশি খুব ভালোভাবে দেয়, তোমরা বুঝতে পেরেছো, একটা হলো ভর আর একটা হলো বেগ। তাহলে ভরবেগের ফর্মুলা বা মোমেন্টামের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু বেগ। ফাইন, খুব ইজি ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলা দিয়ে আমি ইউনিট আর ডাইমেনশন বার করে নিতে পারবো। তাহলে ভরবেগের ফর্মুলা কি না, ভরবেগের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে এইটা যদি ফর্মুলা হয় সেখান থেকে আমি ডাইমেনশন খুব সহজে বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? আমি যদি ভরবেগকে পি দিয়ে ডিনোট করি, তোমরা জানো যে ডাইমেনশন লেখার সময় আমরা বলেছিলাম ক্যাপিটাল লেটারে লিখবো আর উইদিন থার্ড ব্র্যাকেটে লিখবো। তাহলে পি ইজিক্যাল টু কি হবে? ভর আছে, ভরের ডাইমেনশন কি? আচ্ছা, এর আগে আমি সবকটাকে আমি মৌলিক রাশিতে পরিণত করিনি। ভর তো মৌলিক রাশি অবশ্যই তোমরা জানো, কিন্তু বেগ তো মৌলিক রাশি ছিল না। তাহলে বেগকে মৌলিক রাশিতে পরিণত করতে গেলে বেগের ফর্মুলাটা কি? বেগের ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। তাহলে সবকটাই মৌলিক রাশিতে চলে এসেছে, ভর, সরণ, সময়। তাহলে ভর কি কোয়ান্টিটি, মানে ভরের ডাইমেনশন কি? ভরের ডাইমেনশন হচ্ছে এম। ফাইন, ইন্টু আর কি আছে? উপরে আছে সরণ। সরণের ডাইমেনশন কি? লেন্থ মানে এল, বাই সময়, সময়ের ডাইমেনশন কি? টাইম, টি। তাহলে ওপরে থাকলো এম ইন্টু এল আর নিচে টি। তাহলে নিচের টিটা ওপরে গেলে কি হয়? ইনভার্স ওয়ান হবে। তাহলে এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান, এটাই হলো ভরবেগের ডাইমেনশন। ফাইন, ভর ইন্টু বেগ। বেগ মানে আমি জানি যে সরণ বাই সময়, তাই আমি লিখেছি ভর ইন্টু সরণ বাই সময়। ভরের ডাইমেনশন এম, সরণের ডাইমেনশন এল, আর নিচে আছে সময়, তাই নিচে সময়ের ডাইমেনশন টি, টাইম। এখন আমরা জানি যে নিচে যেহেতু টি টাইম আছে, এই টাইমটা উপরে গেলে কি হয়? ইনভার্স ওয়ান হবে। সুতরাং উপরে এম এল যেমন ছিল তেমন লিখেছি এম এল, আর এই নিচের টিটা উপরে যাওয়ার জন্য এই যে নিচের টিটা, এই টিটা যে উপরে আমি পাঠিয়েছি তার জন্য ইনভার্স ওয়ান, তাই টি ইনভার্স ওয়ান। তাই ভরবেগের ডাইমেনশন হলো এম এল টি ইনভার্স ওয়ান। ফাইন, নেক্সট হচ্ছে তার ইউনিট। ঠিক আছে, তো ইউনিট কি কি হতে পারে ভরবেগের? না, ভরবেগের ইউনিট হচ্ছে, আমরা মূলত জানি যে ইউনিট কটি পদ্ধতিতে নির্ণয় করা হয়? মূলত ইউনিট দুটো পদ্ধতিতে নির্ণয় করা হয়, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। এছাড়াও আর একটা পদ্ধতি আমরা শিখেছিলাম, সেটা ছিল এফপিএস, কিন্তু এফপিএসটা আমাদের পরীক্ষা পারপাস খুব একটা দরকার পড়ে না বলে আমরা শিখি না। সুতরাং আমরা দুটো পদ্ধতিতেই বার করবো, একটা এসআই একটা সিজিএস। তো এসআই, ফাইন, এসআই পদ্ধতিতে দেখো ভর, ঠিক আছে, ভরের একক কি না, এসআই পদ্ধতিতে ভরের একক তোমরা জানো যে কেজি, কিলোগ্রাম। আর বেগের একক কি? ভালো করে খেয়াল করে দেখবে, আমি আর বলছি না, যদি মনে না থাকে একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবে, খাতাতে যেগুলো নোট করা আছে, যে বেগের একক ছিল মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। ফাইন, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স এসআই। সিজিএস এর ক্ষেত্রে কি হবে? প্রথমে আছে ভর, তাহলে ভরের একক সিজিএস এ কি ছিল? গ্রাম, ইন্টু বেগ, বেগের একক সিজিএস এ কি ছিল? সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স ওয়ান।
তো এসআই পদ্ধতিতে হলো কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে হলো গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা হলো তার ইউনিট। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো একটা প্রশ্ন তোমার পড়তে পারে পরীক্ষাতে ভরবেগ থেকে। ভরবেগের মাত্রা বার করতে দিতে পারে, অর্থাৎ ডাইমেনশন। ভরবেগের ইউনিট যে কোনো একটা পদ্ধতিতে বার করতে দিতে পারে, ঠিক আছে। ভরবেগের ফর্মুলা মানে তার রাশিমালা লিখতে দিতে পারে, যে ভরবেগ ইজিক্যাল টু হচ্ছে ভর ইন্টু বেগ, ফাইন। বা আরেকটি প্রশ্ন যেটি পড়ে যে ভরবেগ, ভরবেগ কি রাশি, ঠিক আছে, কোয়ান্টিটি, অর্থাৎ ভরবেগ কি কোয়ান্টিটি। না দেখো, যে যখন কোনো রাশি বার করবে, এটা তোমার ফর্মুলা, আমি ফর্মুলা থেকেই তার ইউনিট বার করেছি, ফর্মুলা থেকেই তার ডাইমেনশন বার করেছি, ফর্মুলা থেকে রাশিও বার করা যায়, ঠিক আছে না। এটা একটি ইজি ইকুয়েশন, ধরো ভরবেগ ইজিক্যাল হচ্ছে ভর ইন্টু বেগ। এখন ইকুয়েশনের ডান দিকে যদি কোথাও ভেক্টর রাশি থাকে, ডান দিকে যদি কোথাও ভেক্টর রাশি থাকে, তাহলে সেই ইকুয়েশনের বাঁ দিকটাও ভেক্টর রাশি হয়, ফাইন। এখন ডান দিকে দেখো, ভর ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ভর হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু বেগ তো ভেক্টর কোয়ান্টিটি। তো যেহেতু বেগ ভেক্টর কোয়ান্টিটি, সো ভরবেগও কি হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে, ওকে ফাইন। তাহলে ভরবেগ কি কোয়ান্টিটি, ভরবেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটা মাথায় রাখবে। কোনো একটা ইকুয়েশনের ডান দিকটা যদি ভেক্টর হয়, কোনো একটা কোয়ান্টিটি যদি ভেক্টর থাকে, বাঁ দিকটাও সাধারণতভাবে, আমি আবার বলছি, সাধারণতভাবে ভেক্টরই হয়ে থাকে। এখন ডান দিকে দেখো, ডান দিকে আছে তোমার ভর, ভর একটা স্কেলার রাশি, কিন্তু তার সঙ্গে বেগ আছে, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, সুতরাং ভরবেগও কি হবে, ভরবেগও একটা ভেক্টর রাশি হবে, ফাইন। এটা মাথায় রাখবে। ডান দিকটা দেখে নেবে যে স্কেলার আছে না ভেক্টর আছে, যদি ভেক্টর থাকে তো বাঁ দিকটা সাধারণতভাবে ভেক্টর হয়, সবসময় হয় না, কিন্তু কয়েকটা স্পেশাল কেস আছে, সেই স্পেশাল কেসগুলোর ক্ষেত্রে হয় না। যেমন কার্য, আমি একটা উদাহরণ দিচ্ছি, কার্য, কার্য সমান হচ্ছে বল ডট সরণ, ফাইন। এখন বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, দুটোই ভেক্টর রাশি, কিন্তু কার্য, তাহলে তো হিসাব মতন কার্যও ভেক্টর রাশি হওয়ার কথা ছিল। কারণ আমি বলেছি একটা ইকুয়েশনে যদি ডান দিকটা যদি ভেক্টর থাকে, তাহলে বাঁ দিকটাও ভেক্টর হয়, এটা বলেছি। তো এখানে দেখো ডান দিকে দুটোই ভেক্টর, কিন্তু বাঁ দিকটা কি ভেক্টর হচ্ছে না, বাঁ দিকটা স্কেলার, ঠিক আছে, বাঁ দিকটা স্কেলার হয়। কেন স্কেলার হয়, কারণ এটা একটা এক্সেপশনাল কেস, এখানে বল এবং সরণ এই দুটিকে ডট প্রোডাক্ট করা হচ্ছে, ফাইন। এখানে একটা গুণ হচ্ছে মূলত দুই প্রকার, ফাইন। একটা হচ্ছে ক্রস গুণ, একটা হচ্ছে ডট গুণ। তোমরা ছোটবেলাতে গুণের দুটো সাইন শিখেছো, একটা এইভাবে সাইন দিয়ে গুণ করতে শিখেছো, আর একটা মনে করো 5 × 6 করছো, এইভাবে গুণের সাইন দিয়েছো, 5 × 6 = 30। আরেকভাবেও তোমরা গুণ করেছিলে, x.y = xy। অর্থাৎ গুণ দুই প্রকার হয়, একটা ডট গুণ, একটা ক্রস গুণ। তো এই ডট গুণ থাকলে কিন্তু আমি যে কথাটা একটু আগে বললাম, যে ডান দিকটা ভেক্টর রাশি হলে বাঁ দিকটাও ভেক্টর রাশি হবে, এটা খাটে না। এটা একমাত্র ক্রস গুণের ক্ষেত্রেই খাটে, ঠিক আছে। কিন্তু যদি ডট গুণ থাকে, তখন এই জিনিসটা খাটবে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কখন ডট গুণ হবে, কখন ক্রস গুণ হবে। এটা খুব একটু উপর লেভেলের ব্যাপার, ঠিক আছে, এটা এই মুহূর্তে তোমাদের দরকার নেই, হ্যাঁ। যেহেতু তোমাদের সিলেবাসে সেইভাবে ভেক্টর নেই, ঠিক আছে, ভেক্টরের ডট গুণ বা ক্রস গুণ নেই, তাই আমি খুব একটা কিছু বলছি না। তোমরা এটুকু মনে রেখো যে সাধারণভাবে যদি কোনো একটি ইকুয়েশনের ডান দিকটা ভেক্টর থাকে, বাঁ দিকটাকেও আমি ভেক্টর করে দিতে পারি, ঠিক আছে, সাধারণভাবে, ওকে। বেশ, তো ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তোমাদের কারো কোনো কোয়ারি আছে এই ভরবেগ থেকে? তাহলে আমি নেক্সট পার্টে এগোবো। আচ্ছা বলো, যারা আছো বলো। কেউ কিছু বলবে না? ঠিক আছে, বেশ, প্রবলেম যদি না থাকে তো নেক্সট পার্টে এগোচ্ছি। তো দেখো, কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছি তো আমরা তাই খুব ডিটেলে ভেতরে ফিজিক্সটা পড়বো না, আমরা জাস্ট ইনফরমেটিভলি পড়বো, যে যে কোশ্চেনগুলো আমার দরকার সেই কোশ্চেনগুলো পড়বো, এবং যতটুকু বোঝার ততটুকু বুঝবো, হ্যাঁ। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভরবেগ থেকে মূলত আমাদের এই কটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে কটা পয়েন্ট আমি লিখেছি। আর কি কোশ্চেন আসতে পারে, আর মূলত যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে ভরবেগের ক্ষেত্রে কি হয়,
মূলত এখানে যে আমরা ভরবেগটা পড়ছি সেই ভরবেগটা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে কি আমি একটু বলি। মনে করো সাপোজ এটা একটা এক্স অ্যাক্সিস, মনে করো এটা একটা বস্তু, বস্তুর ভর হচ্ছে m1 এবং বস্তুটার বেগ হচ্ছে সাপোজ ধরো u1, ফাইন। তাহলে বস্তুটার ভরবেগ কত হবে না, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে আমি যদি ভরবেগ p1 বলি তাহলে p1 ইজ ইকুয়াল টু হচ্ছে m1 ইন্টু u1, ফাইন। এবার বস্তুটা মনে করো পেছন থেকে মনে করো আরো একটা বস্তু আসছে, এটার ভর হচ্ছে m2, অন্য একটা বস্তু, আর বেগ হচ্ছে u2। তাহলে 2 নম্বর বস্তুটার ভরবেগ কত হবে, p2 ইজ ইকুয়াল টু হবে m1 ইন্টু m2 ইন্টু u2, ফাইন। এটা 1 নম্বর বস্তু আর এটা 2 নম্বর বস্তু। তাহলে 1 নম্বর বস্তুর ক্ষেত্রে ভরবেগ কত, p1 ইজ ইকুয়াল টু m1 ইন্টু u1, ভর ইন্টু বেগ m1 ইন্টু u1। আর 2 নম্বর বস্তুর ক্ষেত্রে ভরবেগ কত, 2 নম্বর বস্তুর ক্ষেত্রে হচ্ছে ভর হচ্ছে m2 আর বেগ হচ্ছে u2। তো 2 নম্বর বস্তুর ক্ষেত্রে হচ্ছে m2 ইন্টু u2, এই যে m2 আর এটা u2। তাহলে এই সিস্টেমের টোটাল ভরবেগ কত না, টোটাল ভরবেগ তুমি যখন বার করবে অর্থাৎ টোটাল মোমেন্টাম কি করবে, টোটাল মোমেন্টামের ক্ষেত্রে তুমি এই দুটোকে যোগ করে দেবে, ফাইন। অর্থাৎ p1 প্লাস p2। এখন p1 প্লাস p2 মানে কত, m1 u1 প্লাস m2 u2, ফাইন। m1 u1 প্লাস m2 u2। এখন প্রশ্ন হচ্ছে এই যে টোটাল মোমেন্টাম আমরা যেটা পেলাম অর্থাৎ এটার মোমেন্টাম প্লাস এটার মোমেন্টাম, অর্থাৎ আমি এই দুটোকে যোগ করে দিয়েছি আর কিচ্ছু করিনি। এটার মোমেন্টাম বার করেছি তারপরে এটার মোমেন্টাম বার করেছি, যোগ করে দিয়েছি। এখন এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই দুটি বস্তু চলেছে, এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো পয়েন্টে এই দুটো বস্তু আসুক না কেন, সাপোজ এই পয়েন্টে আসুক বা এই পয়েন্টে আসুক, এই পয়েন্টে আসুক, এই পয়েন্টে আসুক, যে কোনো পয়েন্টে আসুক না কেন, প্রত্যেকটা পয়েন্টে এই টোটাল মোমেন্টামটা একই থাকে, ফাইন। এই দুটো বস্তু হয়তো এই এক্স অ্যাক্সিস বরাবর চলছে, এখন এই এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো পয়েন্টে আসুক না কেন, ধরা যাক এই বস্তুটা এই পয়েন্টে চলে এলো আর এই বস্তুটা এই পয়েন্টে চলে এলো, এরকমও যদি হয় তাতেও দেখবে টোটাল মোমেন্টাম যদি আগে 30 থাকে এখনো 30ই থাকবে, ফাইন। অর্থাৎ আমি বলতে চাইছি একটা রেখা বরাবর যখন দুটো বস্তু চলছে তাদের মোমেন্টাম আগেও যা ছিল তাদের মোমেন্টাম পরেও তাই থাকবে, মোমেন্টামের কোনো চেঞ্জ হয় না। তার মানে আমি বলতে পারি যেহেতু মোমেন্টামের কোনো চেঞ্জ হয় না তাহলে মোমেন্টাম কনজার্ভ করে, ঠিক আছে, অর্থাৎ সংরক্ষিত থাকে, তার সৃষ্টিও নেই তার ক্ষয়ও নেই, তারা সবসময় এক থাকে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে রৈখিক ভরবেগ, ঠিক আছে, ইনফরমেশনটা লিখে নেবে খাতায়, রৈখিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে, তাদের সৃষ্টিও নেই ধ্বংসও নেই, অর্থাৎ তারা কখনো বাড়েও না তারা কখনো কমেও না, ফাইন। তাহলে রৈখিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে, এটা লিখে নাও যে রৈখিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। আমি ডিটেলে যাচ্ছি না, কেন কি, কারণ আমরা তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, আমার শুধু ইনফরমেশনগুলো কালেক্ট করা দরকার। আমরা ফিজিক্সের মানে ডিটেল ফিজিক্সটা আমরা খুঁজছি না এখানে। তো এই ইনফরমেশনটা লিখে নেবে যে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম সবসময় কি হয়, সবসময় কনজার্ভ থাকে, অর্থাৎ সবসময় সংরক্ষিত থাকে। হয়েছে, ইনফরমেশনটা লেখা হয়েছে, লিখেছো তোমরা? বেশ, নেক্সট হচ্ছে দেখো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রৈখিক ভরবেগের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, রৈখিক ভরবেগের কি অ্যাপ্লিকেশন আছে না, রৈখিক ভরবেগের একটা বিরাট বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের যখন কোনো রকেট চলে আকাশে, ঠিক আছে, বা জেট প্লেন চলে, সেগুলো সবসময় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী চলে, ফাইন। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো কিছুদিন আগে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, ঠিক আছে, প্লেন ক্র্যাশের একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে আহমেদাবাদে।
তো সেটার উদাহরণ দিয়েই বলি। মনে করো কোনো একটা প্লেন যখন চলে, ঠিক আছে, আমরা সাধারণত ছোটবেলায় শিখেছিলাম যে আকাশে জেট প্লেন চলে নিউটনের তৃতীয় গতিসূত্রের উপরে ভিত্তি করে। এটা কিন্তু একদম ভুল কথা। আকাশের জেট প্লেন কোনোদিন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী চলে না, ঠিক আছে। খুব জোর দিয়ে একটা শিখে রাখবে, যেটা আমরা অনেকেই ছোটবেলা থেকে শিখেছি যে আকাশের জেট প্লেন চলে নিউটনের তৃতীয় গতিসূত্রের উপরে ভিত্তি করে। এটা একদম ভুল ইনফরমেশন। আকাশের জেট প্লেন চলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। আমি দেখিয়েও দিচ্ছি, সেটা প্রমাণও করে দিচ্ছি কেন চলে। দেখো, মূলত আকাশের আমাদের যে রকেট বা জেট প্লেন, যে ধরনের প্লেন কিসের উপরে ভিত্তি করে চলে না, এটা ভিত্তি করে মূলত চলে। মনে করো সাপোজ এটা যদি একটা প্লেন হয়, সাপোজ ধরো এটা একটা প্লেন আকাশে উঠছে, তো এটা কিসের উপরে ভিত্তি করে চলে? ঠিক আছে না, এটা চলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। কিরকম? মনে করো ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাই তো? ভরবেগ মানে ভর ইন্টু বেগ। এখন দেখো, এখন আমি যদি কোনো কারণে এখন ভরবেগটাকে আমি একই রাখবো, ভরবেগটা সেম থাকবে, সেম, তাই তো? আমি তো বলেছি ভরবেগ সবসময় একই থাকে। তার কোন একটা যাত্রাপথে কোনো বস্তুর ভরবেগ কি থাকে? সংরক্ষিত থাকে, একই থাকে, তার সৃষ্টিও নেই, তার ধ্বংসও নেই। এটা বলা হয়েছে তো। তাহলে ভরবেগ সবসময় একই থাকবে, সংরক্ষিত থাকবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখন আমি যদি কোনো কারণে মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো ভর ছিল 5 আর বেগ ছিল 6, তাহলে ভরবেগ কত? 30। 5 × 6 30, তাই তো? এখন আমি যদি কোনো কারণে যদি এই ভরটাকে যদি আমি কমিয়ে ফেলতে পারি, ভরটাকে যদি আমি ডিক্রিজ করতে পারি, যদি কম করতে পারি, তাহলে বেগটাকে ডেফিনেটলি বাড়াতে হবে, বেগ বাড়বে, তাই তো? মনে করো ভরটাকে তুমি কমিয়ে 5 থেকে কমিয়ে 2 করলে, তাহলে বেগটাকে তো বাড়াতে হবে। তাহলে বেগটা কত হবে? বেগটাকে 6 থেকে বাড়িয়ে 15 করতে হবে, তবেই 30 হবে। তাহলে যখন আমি দুটোর গুণফল যখন কনস্ট্যান্ট, তখন একটাকে যখন কমাচ্ছি বাকিটাকে অবশ্যই বাড়াতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু গুণফলটাও কমে যাবে। কিন্তু গুণফলটা তো কমবে না, গুণফলটা একই থাকবে। তাহলে ভরকে যদি আমি কমাই, তাহলে অবশ্যই বেগকে বাড়াতে হবে। ভরকে তুমি আরো কমিয়ে যদি 1 করে দাও, তাহলে বেগকে আরো বাড়াতে হবে, 30 করতে হবে। ফাইন। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি ইনকেস কোনো কারণে আমি যদি ভরটাকে যদি কমাতে পারি, তাহলে বেগটা অবশ্যই বাড়বে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে ভরবেগ সবসময় সেম থাকবে, একই থাকবে। তাহলে ঘটনাচক্রে আমি যদি কোনো রকম ভাবে কোনো কারণে যদি আমি ভরটাকে কমিয়ে দিতে পারি, তাহলে ডেফিনেটলি বেগটা বাড়বে, আর বেগ বাড়া মানে তার গতি বাড়বে, তাই তো? এখন কি হয়, এটা মাথায় রাখবে যে ভর কমলে তার বেগটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে বাড়বে, আর বেগ বাড়া মানে তার গতি বাড়বে। ফাইন। তো এখন এক্ষেত্রে কি হয়, আমাদের যে জেট প্লেন বা রকেট বা যে ধরনের প্লেন সাধারণত চলে, তাদের পেছনে এরকম ফুয়েল থাকে, অর্থাৎ জ্বালানি থাকে। ফাইন। এখন এই জ্বালানিটাকে কনজামশন করা হয়, ঠিক আছে? কিরকম ভাবে কনজিউম করা হয় না, জ্বালানিটাকে পুড়িয়ে জ্বালানিটা ফেলে দেওয়া হয়, অর্থাৎ জ্বালানিটাকে দহন করা হয়, এখানে পোড়ানো হয়, ঠিক আছে? তাহলে যখনই জ্বালানিটা পুড়ে যায়, তখন এই জ্বালানির তো কিছু ওয়েট, কিছু মাস ছিল, কিছু ভর ছিল। তাহলে জ্বালানিটা পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভরটা কমতে শুরু করলো। ফাইন। এবং ভরটা কমতে শুরু করার জন্য তার বেগটা কি হবে? তার বেগটা বাড়বে। এই যে ভর কমে গেছে, তাহলে ডেফিনেটলি বেগটাকে বাড়তে হবে। তাই রকেট তখন চলতে শুরু করলো। বেগ বাড়লো মানে কি? তার গতির সৃষ্টি হলো।
তাহলে যত আকাশে গিয়ে তার জ্বালানি পুড়ছে, যত তার ভর কমছে, তত আকাশে রকেটের বেগ বাড়ছে। ফাইন। যত ভর কমবে তত বেগটা বাড়বে। তাহলে আমাকে ভরটাকে আমি কিভাবে কমাচ্ছি? না, ভরটাকে কমানোর আমার একটাই উপায়, আমি যে জ্বালানি নিয়েছি, যে ফুয়েল নিয়েছি, সেই ফুয়েলটাকে কনজাম্পশন করা। তাহলে সেই ফুয়েলটাকে আমি দহন করছি, দহন করে সেই ফুয়েলটাকে পুড়িয়ে ফেলছি। পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে রকেটের ভরটা কমে যাচ্ছে, এবং রকেটের ভর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রকেটের বেগটা বাড়ছে, রকেট চলতে শুরু করছে। ঠিক আছে, যত ফুয়েল কমছে তত তার ভর কমছে, তত সে হালকা হচ্ছে, তত তার বেগ বাড়ছে। যত ভর কমবে তত বেগ বাড়বে। ঠিক আছে, তো এটাই হলো মূলত আমাদের এই ভিত্তি, মানে এই ভরবেগের এই সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করেই মূলত রকেট চলে। সেই জন্য যখন রকেট চলে, ঠিক আছে, আকাশের দিকে যদি তোমরা তাকাও, দেখবে রকেট এগিয়ে যাচ্ছে, পেছনে পেছনে এরকম একটা সাদা সোনালি বা রূপালি একটা লাইন এরকম চলতে থাকে। দেখেছো তোমরা, কেউ দেখেছো? ঠিক আছে, তো এই যে রূপালি লাইনটা চলতে থাকে, এটা কিসের? এটা হচ্ছে এই যে ফুয়েলটা যে মানে বার্ন হচ্ছে, কনজাম্পশন করা হচ্ছে, সেই ফুয়েলের লাইন বরাবর এই মানে সেই ফুয়েলটা ছাড়তে 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 গেছে। ঠিক আছে, তাই ওই এরকম একটা রূপালি লাইন দেখা যায়, রকেট এগিয়ে যাচ্ছে, তার পেছনে পেছনে একটা রূপালি লাইন দেখা যায়, সিলভার লাইন। ফাইন। তো সে কারণে কি হয়? সে কারণে হচ্ছে এখানে ফুয়েলটা বার্ন হচ্ছে, ফুয়েলটা পুড়ে যাচ্ছে, ভর কমছে। ফুয়েল পুড়ে যাওয়া মানে কি? সেখানে ফুয়েলের ভরটা কমে গেল, ফুয়েলটাকে এরকম একটা সিলভার লাইন আকারে বেরিয়ে আসছে, ফুয়েলের ভরটা প্লেন থেকে কমে গেল, প্লেনের বেগ বেড়ে গেল, গতিবেগ বেড়ে গেল, প্লেন সামনের দিকে এগিয়ে গেল। ঠিক আছে, এটাই হলো মূলত মূল ভিত্তি। ঠিক আছে, বেশ, এত দূরই থাক। তাহলে একটা খুব বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আকাশের জেট প্লেন পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন দেয়, আকাশের জেট প্লেন, রকেট বা প্লেন কিসের উপরে ভিত্তি করে চলে, ফিজিক্সের কোন লয়ের উপরে ভিত্তি করে চলে, কখনোই নিউটনের থার্ড ল অফ মোশন লিখবে না। সেটা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ভিত্তি করে চলে। ফাইন, বোঝা গেছে? তো তোমাদের কোনো কোয়ারি আছে আজকে? কোনো কোয়ারি বলো। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।